ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জিপিএইচ ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। দীর্ঘ প্রায় 17 বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে বিএনপি চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন, আই হ্যাভ আ প্ল্যান ফর দ্য পিপল, ফর দ্য কান্ট্রি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজের সেই পরিকল্পনার বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে গতকাল জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেছেন, যারা বিএনপিকে ভোট দিয়েছেন কিংবা দেননি অথবা কাউকেই ভোট দেননি, এই সরকারের প্রতি তাদের সবার অধিকার সমান। বিএনপি সরকার বিশ্বাস করে দল, মত, ধর্ম, দর্শন যার যার, রাষ্ট্র সবার। এমন ভাষণের পাশাপাশি সরকারি গাড়ির বদলে প্রধানমন্ত্রী নিজের গাড়ি, নিজের চালক ও নিজের কেনা জ্বালানি ব্যবহার করে সাধারণ মানুষের মতো ট্রাফিক সিগন্যাল মেনে অফিস করায় রাজনৈতিক ইতিহাসে এক নতুন সংস্কৃতির জন্ম দিয়েছেন তারেক রহমান, যে কারণে জনসাধারণের প্রশংসায় ভাসছেন তিনি। আর তার মন্ত্রিসভার সদস্যরাও যেন সেই সংস্কৃতির ধারা অব্যাহত রাখতে বদ্ধপরিকর। ইতিমধ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার এই 3টি অগ্রাধিকার নির্ধারণ করে খাল খনন কর্মসূচি, এই রমজানেই ফ্যামিলি কার্ড চালু এবং মে মাস থেকে 5 কোটি বৃক্ষরোপণ কার্যক্রম সহ ইশতেহারে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করে দিয়েছেন স্ব মন্ত্রণালয়ের মন্ত্রীরা। এই সকল উদ্যোগ দেখে অনেকেই বলছেন, নতুন বাংলাদেশের যেই স্বপ্ন এতদিন রাজনীতিকরা দেখিয়েছেন, হয়তোবা এবার তা পূরণ হবে। তবে এনসিপির আহ্বায়ক রাহিদ ইসলাম মনে করেন, বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষার সাথে প্রতারণা করেছে। দলটির মতে, বিএনপি সরকার সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলে সেই আওয়ামী শেখ হাসিনার বাংলাদেশই বজায় থাকবে। এই আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, আছেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য ডাক্তার সাজিদুল হক রুবেল এবং আছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। স্বাগত জানাচ্ছি আজকে রাজকাহনে। সারওয়ার তুষার, এই যে পরিবর্তন আমরা দীর্ঘ 16-17 বছরে দেখতে চেয়েছি, সেই পরিবর্তনের ট্রেনে আমাদের যাত্রা শুরু হয়েছে। জনগণের ভোটের মধ্য দিয়ে নির্বাচিত সরকার বাংলাদেশের হাল ধরলো। সেই জায়গাটিতে এখন বর্তমান প্রধানমন্ত্রী বলেছিলেন, আই হ্যাভ আ প্ল্যান ফর দ্য পিপল, ফর দ্য কান্ট্রি, এবং বারবার সবাই যে প্রশ্নটি করছিল, এই প্ল্যানগুলো আসলে তিনি এক্সিকিউট করবেন কিনা, সেই প্ল্যানগুলো আমরা বাস্তবায়ন হতে দেখবো কিনা। শুরু হয়েছে বলে কি আপনি মনে করছেন? যে উদ্যোগগুলো তিনি নিয়েছেন, ফ্যামিলি কার্ড বহুল আলোচিত একটি বিষয় ছিল, আপনারা ফ্যামিলি কার্ড নিয়ে নানান সমালোচনা করেছেন নির্বাচনী প্রচারণার সময়, সেটিও শুরু হতে দেখছি আমরা। আপনাকে ধন্যবাদ এবং আমার দুই সহ-আলোচককে শুভেচ্ছা। যে কোনো নতুন সরকার যখন ক্ষমতায় আসে, তার প্রতি মানুষের প্রত্যাশা আকাশচুম্বী থাকে। এটা আমরা অন্তর্বর্তী সরকারের সময় দেখেছি এবং তারপর আস্তে আস্তে মানুষের মোহভঙ্গ হওয়া শুরু করেছে এবং আমরা তীব্র সমালোচনা শুরু হতে দেখেছি। 1.5 বছর সরকারকে আমরা 17 বছরের ধ্বংসস্তূপ ঠিক করার জন্য আমরা তাকে একদিনও কিন্তু সময় দেই নাই। ওই গত 1.5 বছর আমরা প্রচণ্ড সমালোচনার মুখে সেই সরকারকে রেখেছিলাম এবং আশা করব যে সামনেও এই ধারাটা অব্যাহত থাকবে কোনো ধরনের ঝামেলা ছাড়া। এখন এই যে নতুন সরকার এসছে, এটা একদিক থেকে এটা আমরা সবাই অত্যন্ত আশাবাদী এই কারণে যে এটা বাংলাদেশে একটা অনেক দিন পর একটা নির্বাচিত সরকার। আমরা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের মধ্য দিয়ে এই সরকারকে পেয়েছি বা এই সরকার ক্ষমতা এসছে। সেই কারণে অবশ্যই এই সরকারের প্রতি আমরা একটা মনে করি যে আমরা উই আর কামিং টু নর্মালসি, আমরা আবার স্বাভাবিক একটা সময়ের মধ্যে ফেরত আসছি। কিন্তু যেভাবেই সরকার শুরু হয়েছে, এই যে আমরা কিছু চটকদার কাজ করতে দেখছি, আপনার প্রোটোকল ছাড়া প্রধানমন্ত্রী চলাফেরা করছেন কিংবা তিনি অনেক বেশি বিনয়ী ইত্যাদি ইত্যাদি, এগুলো সব ঠিক আছে, এগুলো ভালো, জেস্টার হিসেবে খুব ভালো। কিন্তু এই সরকার তো শুরু করেছে একটা মারাত্মক রকমের, আমি বলবো যে প্রতিশ্রুতি ভঙ্গের মধ্য দিয়ে এবং আইন লঙ্ঘনের মধ্য দিয়ে। সেটা হচ্ছে যে আপনি সংবিধান সংস্কার পরিষদের শপথটা নেন নাই। এর মানেই হচ্ছে আপনি ইতিমধ্যেই একটা মেসেজ দিতে চাচ্ছেন যে আমি সংস্কারগুলো করব না। আপনি আপনার বক্তব্যে বললেন যে বিএনপি তার ইশতেহার বাস্তবায়ন শুরু করেছে, কিন্তু প্রথম 100 দিন আসলে আপনার প্রায়োরিটি ছিল জুলাই সনদ বাস্তবায়ন করা, কারণ এটা আপনার অঙ্গীকারনামা। জুলাই সনদের অঙ্গীকারনামায় বিএনপির সিগনেচার আছে, ঘটা করে তারা সাইন করেছে, সব দল সাইন করেছে। জনাব তারেক রহমান তার নির্বাচনী প্রচারণায় হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করেছেন এবং হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করার মাধ্যমে বাংলাদেশের জনগণ যারা সংস্কারপন্থী, যারা সংস্কারের জন্য তীব্রভাবে প্রত্যাশা করে আছে, তাদের সমর্থন তিনি পেয়েছেন। এবং তারপরে এখন আবার প্রথম দিনই শপথ নেওয়ার আগেই তারা কিন্তু সংবিধান সংস্কার পরিষদের শপথটা নেন নাই, অর্থাৎ তারা আইন লঙ্ঘন করেছে। কোন আইন? জুলাই সনদ বাস্তবায়ন আদেশ,
যেটা কিন্তু সেখানে আবার তাদের যুক্তিতে তারা বলছেন এটা তাদের নোট অফ একেবারেই ডিসেন্ট অপযুক্তি, একেবারেই অপযুক্তি এবং ইনকনসিস্টেন্ট যুক্তি। এমনকি যিনি এই কথা বলেছেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, তার যে জুলাই জাতীয় ঐক্যমত্য কমিশনের তার যে বক্তব্য, সেই বক্তব্যেরই তিনি মানে সাংঘর্ষিক বক্তব্য দিয়েছেন। তিনি এখন এটা পত্রপত্রিকা রেকর্ডের আছে, আপনাদের মিডিয়া রিপোর্ট আছে, ওই পুরো আলোচনা তর্ক বিতর্ক সেলিম ভাই এখানে আছেন, সেটা টেলিভিশনের মাধ্যমে টেলিকাস্ট করা হয়েছে। সেখানে তিনি বলেছেন গণভোটের রায় চূড়ান্ত, গণভোটের রায়কে মানা ছাড়া সামনের পার্লামেন্টের অন্য কোনো উপায় নাই। এখন কিন্তু আমরা শুনতে পাচ্ছি তারা বলছেন যে আপনি কি করে পার্লামেন্টে হাত পা বেঁধে দিতে চাচ্ছেন, এটা তো করা যায় না, ইত্যাদি ইত্যাদি। এবং তারপরে তারা জুলাই সনদ বাস্তবায়ন আদেশটাকেও আইনিভাবে প্রশ্নবিদ্ধ করছেন, যেটাকে কিনা যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে কিনা আমাদের বাংলাদেশের জনগণ অ্যাপ্রুভ করেছে থ্রু গণভোট, থ্রু রেফারেন্ডাম। আপনি তো রেফারেন্ডামের উপর, এবং সবচেয়ে যেটা অ্যালার্মিং সেটা হচ্ছে বিএনপি দুটো জিনিসকে গুলিয়ে ফেলছে। বাংলাদেশের মানুষ বিএনপির ইচ্ছাতেই কিন্তু একই দিনে দুটো নির্বাচন হয়েছে, অর্থাৎ দুটো ভোট হয়েছে, একটা সাধারণ নির্বাচন, একটা গণভোট। আমরা কিন্তু বলেছিলাম যে গণভোট আগে হোক, বিএনপির ইচ্ছাটাই এখানে প্রাধান্য পেয়েছে, নো প্রবলেম। তাহলে আপনি ওখানে জনগণ দুটো আলাদা আলাদা রায় দিয়েছে, দুটো আলাদা আলাদা উদ্দেশ্য এবং দুটো আলাদা আলাদা বিধেয়, আপনি দুটোকে এক করতে পারেন না। একটা হচ্ছে সরকার গঠনের ম্যান্ডেট, আরেকটা হচ্ছে সংস্কারের ম্যান্ডেট। তারা বিএনপি যেটা করছে, তাদের যে 49% ভোট তারা সারা দেশে পেয়েছে, এটা দিয়ে তারা গণভোটের উপর ছড়ি ঘোরাতে চাচ্ছে। ওটা কিন্তু জনগণের সরাসরি ম্যান্ডেট। আরেকটা হচ্ছে আপনি জনগণের প্রতিনিধি, সেটার ম্যান্ডেট। তো প্রতিনিধিত্বশীল ম্যান্ডেটকে দিয়ে আপনি আসলে সরাসরি ম্যান্ডেটের উপরে ছড়ি ঘোরাতে চাচ্ছেন, যেটা আসলে নজিরবিহীন। কারণ ওই জুলাই সনদ বাস্তবায়ন আদেশের মধ্যেও, মানে জুলাই সনদের মধ্যেও লেখা আছে, অঙ্গীকারনামার মধ্যে, যে এটা তো সেলিম ভাইয়েরও স্বাক্ষর আছেন, তিনি তখন আরেকটা দলের প্রধান ছিলেন, যে আমরা জুলাই সনদটা হচ্ছে জনগণের সার্বভৌম অভিপ্রায়ের অভিব্যক্তি হিসেবে, এটা হলো মানে আমরা এই কারণে এইভাবে বাস্তবায়ন করব এবং এর ব্যাপারে কোনো কালক্ষেপণ করব না। কিন্তু সংবিধান সংস্কার পরিষদ বাস্তবায়ন মানে শপথ না নেওয়ার পেছনে বিএনপি প্রধান যে যুক্তি দিয়েছে, যেটা আমাদের সংবিধানে নাই। কিন্তু এটা তো সংবিধানে থাকার কথা না, এটার কাজই তো হচ্ছে নতুন একটা সাংবিধানিক ব্যবস্থা, কিংবা অন্তত এই সাংবিধানিক ব্যবস্থা। সরকার গঠনের মাত্র 2 দিনের মাথায় এই অভিযোগগুলো, সেটি কি আসলে খানিকটা এটা তো অভিযোগ না, এটা দিবালোকের মতো স্পষ্ট যে বিএনপি এখানে সুস্পষ্টভাবে একটা লঙ্ঘন করেছে। এখন যেহেতু আপনারা বিরোধী দলে আছেন, এই অভিযোগগুলো আসলে খানিকটা সরকারি দলকে চাপে রাখার জন্য করা হচ্ছে বলেও অনেক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। না, বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের উপর আমার ঈমান কম। কারণ তারা হচ্ছে, যেমন আজকে একজন মানে মহারথী রাজনৈতিক বিশ্লেষক লিখেছেন যে কি বলে, সংবিধান হচ্ছে জনগণের ঊর্ধ্বে। এই আপনি ঢাকা ট্রিবিউনের একটা অপিনিয়ন কলামে পাবেন। তো উনি আসলে সংবিধানও বোঝেন না, গণভোটও বোঝেন না, তারপর হচ্ছে আপনার জনগণ যে একটা রাষ্ট্রের সার্বভৌম, এটাও তিনি বোঝেন না। সংবিধান জনগণ বানায়, প্রয়োজনে সংবিধান ফেলে দেয়, আবার সংবিধান বানায়, এটা জনগণ করতে পারে, কারণ জনগণ লাস্ট কথা যেটা বলবো সেটা হচ্ছে বিএনপি অহেতুক এবং ইগোর জায়গা থেকে একটা ব্যাড স্টার্ট শুরু করেছে, এটা না করলে তাদের কোনো ক্ষতি হতো না। জি, আবার একই অভিযোগ বিএনপিও করছে যে মন্ত্রিসভার যে শপথ, সেই সময় আসলে কেন বিরোধী দল ছিল না, সেটি বা কি ধরনের আসলে আমাদেরকে বার্তা দেয়, সেই জায়গাগুলোতে আমি আসবো। আমি ডক্টর সাজিদুল হক রুবেল আপনার কাছে আসি। 180 দিনের একটা কর্মপরিকল্পনার কথাই সরকার বলেছে, এই 180 দিন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আপনি কি মনে করছেন এই যে সময়টার কথা তারা বলছে, এই সময়টাকে গুরুত্ব দেওয়াটাই সবচাইতে গুরুত্বপূর্ণ পরীক্ষা হতে যাচ্ছে কিনা বিএনপির জন্য? ধন্যবাদ। আমরা দেখেছি ইদানিং, আরও কয়েকটা আমলও দেখেছি, যে প্রথমে 100 দিনের একটা কর্মসূচি থাকে। 2001 সালেও যখন বিএনপি জোট সরকার ক্ষমতায় ছিল, তারাও এরকম 100 দিনের একটা কর্মসূচি দিয়েছে আমার যতদূর মনে পড়ে। তখন আমরা ছাত্র আন্দোলন করতাম। তো আবার এবার হচ্ছে একটু বড় 180 দিনের একটা কর্মসূচি দিয়েছে। এটা হচ্ছে ভালো। এটা হচ্ছে আপনার টোটাল টার্গেটটাকে কতগুলো ভাগে ভাগে বিভক্ত করে নিয়ে এসে, ছোটো ছোটো টার্গেটে বিভক্ত করে নিয়ে আসলে, ছোটো ছোটো টেনিওরে বিভক্ত করে নিয়ে আসলে আপনি হচ্ছে সমস্যা সমাধানে অনেক বেশি সফল হওয়ার সম্ভাবনা থাকে। এই ক্ষেত্রে ঠিক আছে। কিন্তু প্রথমত বিষয় রয়েছে যে আমরা যেটা মানে বুঝতে চাই এবং এটা আমরা বিশ্বাস করতে চাই। বিশ্বাসটা কি আসলে প্রথম তো সবাই এরকম কথা বলে। এই যে আপনি যেমন বললেন যে নিজের গাড়ি করে অফিস যাওয়া, আমরা তো হুসাইন মোহাম্মদ এরশাদকে, সেলিম ভাইয়ের খুব মনে আছে, তুষার তখন অনেক ছোট হতো, যে আমরা সাইকেল চালাও অফিস যেতে দেখছি আর কি। গাড়ি শুধু না, নিজে গাড়ি চালাও হুসাইন মোহাম্মদ এরশাদ যাইতেন, সাইকেল চালাও যাইতেন আর কি। তারপর তো আস্তে 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 নেতাদের রং বদল হয় আর কি। তো সেই কারণে আমরা চাই যা দেখছি তা যেন একটু স্থায়ী হয়,
5টা বছর যেন স্থায়ী হয় আর কি, এটা হলো প্রথম ব্যাপার। ফলে 180 দিনও পূরণ করলো, 180 দিনে আপনি একরকম পূরণ করেই গেলেন আর কি, একই রকম থাকলেন। 180 দিন পর আপনি আবার আস্তে আস্তে আগের বাংলাদেশের যে প্রচলিত যে রূপটা আছে রাজনীতিবিদদের বা নেতাদের, সেই রূপে যদি ফিরে যান তাহলে তো মহা দুর্ভাগ্য। ফলে এই তারা বিষয়টা আসলে হচ্ছে এই যেই জায়গায় 3টি বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে, সেই 3টি বিষয় বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষার কথা তারা বলেছেন, বাজার নিয়ন্ত্রণের কথা বলেছেন, বিদ্যুৎ জ্বালানি রক্ষার কথা বলেছেন। এছাড়া কোনো বিকল্পই নেই। পারবেন কিনা 180 না, দিনে? এটা পারতে তো হবে, না পারলে তো হচ্ছে গিয়ে আমাদেরকে আবার রাজপথে নামতে হবে। যদি দুর্নীতি বন্ধ না করতে পারেন, দুর্নীতি চাঁদাবাজি যদি বন্ধ না করতে পারেন, তাহলে তো আমাদের হচ্ছে জনগণকে আবার রাস্তায় নামতে হবে। আর তিনি যদি আবার হচ্ছে যে এখন যেটা হচ্ছে গিয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ব্যাপারটা, সেটা কী হবে যেন গতবারের যে বাণিজ্য উপদেষ্টা ছিলেন, ঠিক আছে, কীভাবে বৈঠক টুঠক করে যারা সিন্ডিকেট করে তাদের সাথে কোনো একটা লেনদেন হোক আর যেটা হোক, আমি জানি না, আমি তো কোনো ডকুমেন্ট নাই, কেমনে জানি গত রোজার মাসে দামটা একটু কম রাখতে পারছিলেন আর কি। এখন তারা মাত্র হচ্ছে দায়িত্বে এসেছেন, মাত্র দায়িত্ব এসে গুছিয়ে এই সিন্ডিকেটদের সাথে সমঝোতা বলেন, সিন্ডিকেটের নিয়ন্ত্রণ বলেন, বা সিন্ডিকেটে আমাদের দরকার ভেঙে ফেলা। আমাদের দেশে সিন্ডিকেট ভাঙে নাই অন্তর্বর্তীকালীন সরকার, কেমনে জানি একটা চটকদার একটা সময় গিয়েছিল গত রোজার, যে জিনিসের দাম অতটা বাড়ে না। এবং এটা ঈদের দিন থেকে শুনলাম যে এই কারণে কি করতে হবে, অন্তর্বর্তীকালীন সরকারকে 5 বছর রাখতে হবে, কারণ দাম বাড়ে নাই রোজার সময় 30 দিন। আবার তারপর দেখলাম ঠিকই আবার দাম বাড়ছে বাড়ছে বাড়ছে, দাম বাড়া আবার শুরু হয়ে গেল। মানে একটা কন্ট্যাক্ট, তুমি এই মাসে বাড়াও না, এরপরের 2 মাস তুমি বাড়াও, এরকমভাবে যেন একটা সমঝোতা ছিল আর কি, জনগণকে বোকা বানানোর ব্যাপার স্যাপার। তবে আমরা তো খুশি হয়েছিলাম যখন জিনিসের দাম বাড়ে নাই। আবার এখনও আমরা অখুশি আছি, অতৃপ্ত আছি যে সব কিছু হইলো, কিন্তু হচ্ছে মানুষের জীবনের দাম ছাড়া বাকি সব কিছুর দাম বেড়ে যাচ্ছে আর কি। এটা একটা ব্যাপার। তারও আগে আমরা কতগুলো দৃশ্য দেখছি, একটু জনগণ ভয়ই পাচ্ছে আর কি। সেই দৃশ্যের মধ্যে একটা দৃশ্য আমরা দেখলাম যে আপনার হচ্ছে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকলেন না, যে আপনি বললেন আর কি। এইটা মিন করে যে আগামী দিনে যদি আমরা একটা মানে স্থিতিশীল স্ট্যাবল গভর্নমেন্ট না পাই, তাহলে আমাদের যে ইকোনমিক্যালি যে আমরা এখন একটা ট্রমার মধ্যে আছি, ইনজুরির মধ্যে আছি, ইনজুরি হিলিং করা এত সহজ হবে না। এটা হিলিং করতে হলে তো আর দেশে একটা খুব স্ট্যাবল পজিশন প্রয়োজন রয়েছে আমাদের এই জায়গাটাতে। যদি বলি যে আমাদের খুব ভালো কি হয়েছে, খুব ভালো রিজার্ভ ডেভেলপ করলো, ঠিক আছে, এবং এটা নিয়ে অনেকে গর্ব করলেন, এবং এটার জন্য অনেকে A+, গোল্ডেন এও দিয়ে দেওয়ার চেষ্টা করলেন হচ্ছে গিয়ে গত অন্তর্বর্তীকালীন সরকারকে। কিন্তু আমরা যদি একটু দেখি, অর্থনীতিবিদদের বিষয় আসলে দেখি, তাহলে আমাদের মাথা পিছু যে ঋণের বোঝা ছিল সেটা কি কমছে নাকি সেটা আরো বাড়ছে? একটা বড় চ্যালেঞ্জ নিশ্চয়ই। সাদাত হোসেন সেলিম, নতুন সরকার গঠন হয়েছে 2 দিনও হয়নি, এর মধ্যে বিরোধী দল হয়তো বিরোধী দলীয় যে বক্তব্য সেভাবেই তারা বলার চেষ্টা করছে, নানান অভিযোগ আছে আপনাদের বিরুদ্ধে। আইনের শাসনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী, দলীয় প্রভাব নয় আইনের শাসনই হবে চূড়ান্ত কথা, সে কথাও তিনি বারবার বলেছেন। এবং আরেকটি বিষয় তিনি জাতীয় উদ্দেশ্যে যে প্রথম যে ভাষণ দিয়েছেন সেখানে বলেছেন অন্তর্ভুক্তিকরণের কথা বারবার তিনি উচ্চারণ করেছেন। সেই ধারা এই 100 দিন অন্তত বিএনপি হাঁটবে কিনা, সেই জায়গাটিতে যে কথাটি বলছিলেন ডাক্তার সাজিদুল হক রুবেল কিংবা সারোয়ার তুষার, যে চটকদার আসলে নানান কিছু না দেখে আমরা আসলে যা দেখছি সেগুলো স্থায়ী হবে কিনা। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ডিবিসির দর্শকদেরকে। নতুন সরকার শপথ নেওয়ার তো সম্ভবত 72 ঘন্টাও পার হয়নি, আমাদেরকে তো এত তাড়াতাড়ি মন্তব্য করলে চলবে না, আমাদেরকে অপেক্ষা করতে হবে, দেখতে হবে। আর সরকার তো 180 দিনের একটা অগ্রাধিকারমূলক বেশ কিছু কাজ, প্রায় 6টার মতো কাজ হাতে নিয়েছেন, এবং আপনার সেই লক্ষ্যে কাজ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শনিবার পর্যন্ত অফিস করবেন বলে ঘোষণা দিয়েছেন, এবং তিনি অফিসে যথেষ্ট সময় দিচ্ছেন। এখন কিছু কিছু ব্যাপার আছে যেগুলো মন থেকেই করা হয়, এবং মন থেকে করার ব্যাপারে প্র্যাকটিস থাকে। মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘদিন পর্যন্ত দেশের বাইরে ছিলেন, তিনি দেখেছেন বিদেশে সরকার প্রধান বা অন্যরা কীভাবে চলাচল করে বা করে, সেই হিসাবে তিনি হয়তো তার আপনার প্রোটোকলের ব্যাপারটা, যেটা আমরা নিজেরাই দেখতাম যে শত শত পুলিশ রাস্তার দিকে মুখ না ফিরিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে আপনার দাঁড়িয়ে থাকতো ঘন্টার পর ঘন্টা, তারপরে রাস্তার এই মাথা থেকে মাথা পর্যন্ত যথেষ্ট পুলিশ, তারপর প্রোটোকল, জনসাধারণের কষ্ট, সীমাহীন দুর্ভোগ, 1 ঘন্টার একটা বা আধা ঘন্টার একটা আপনার রাস্তা মুক্ত রাখলে সেই সময় পুরো দিনব্যাপী সেই যানজটের ধকল নগরবাসীকে বইতে হইতো। তো মাননীয় প্রধানমন্ত্রী উনি এটা থেকে সরে আসছেন এবং প্রোটোকল ছাড়াই চলাফেরা শুরু করেছেন। বিএনপির মনোনীত যারা আসলে সংসদ সদস্য আছেন তারাও বলেছেন তারা সরকারি গাড়ি, ফ্ল্যাট, প্লট নেবেন না।
এটা তো আমাদের সংসদীয় কমিটির দলের পরিষদের প্রথম মিটিংয়েই আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব প্রস্তাব দিয়েছেন এবং আমরা সবাই এটা সমর্থন করেছি যে সরকারি প্লট নেওয়া হবে না এবং সরকারি ট্যাক্স ফ্রি গাড়ি এটা থেকে বিরত সাদাত থাকবে। সেলিম, এই যে জায়গাগুলোতে আপনি কথা বলছেন, এই ধরনের যে ব্যবস্থাগুলো আপনারা করেছেন বা যে সিদ্ধান্তগুলো আপনারা নিয়েছেন, সেই সিদ্ধান্তগুলোর প্রতি সবাই আসলে বলছে সেগুলো বেশ ভালো সিদ্ধান্ত, সবাই সাদরেই গ্রহণ করছে। কিন্তু একটি জায়গায় গিয়ে আসলে বারবার বিরোধী দল অভিযোগ করছে, জামায়াত কিংবা এনসিপি বারবার বলছে যে আপনারা সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে জুলাই আন্দোলন চেতনার সাথে প্রতারণা করেছেন। না, এটা একটা ভুল ব্যাখ্যা, ভুল কথাবার্তা বলা হচ্ছে। আপনি কি আপনার ওই স্বাক্ষর চান না বাস্তবায়ন চান? যদি স্বাক্ষর করলে বাস্তবায়ন তো এক জিনিস নয়। স্বাক্ষর করেছে বা করে নাই সে চেতে জুলাই আন্দোলন ধারণ করেন কিনা এবং জুলাই আন্দোলনের যেই দাবিগুলো আছে বা জনসাধারণের যে আশা আকাঙ্ক্ষা আছে সেগুলো প্রতিফলন করবেন কিনা। বিএনপি দিনের পর দিন সেখানে আলোচনায় অংশগ্রহণ করেছে, সে আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত আমিও ছিলাম। বিএনপি বেশ কিছু ব্যাপারে নোট অফ ডিসেন্ট দিয়েছে এবং কিছু ব্যাপারে একমত হয়েছে। যেগুলো একমত হয়েছে খুব সহসাই বিএনপি বাস্তবায়ন করতে পারবে, এগুলো অন্য কোনো কারোর সাহায্য ছাড়াই। সরকারি অনেক আদেশে অনেক কিছু বাস্তবায়ন করা যাবে, আর যদি সংবিধান সংশোধনের প্রয়োজন হয় বিএনপি এককভাবে তা করার ক্ষমতা ইতিমধ্যে অর্জন করেছে। জনসাধারণ বিএনপিকে সে ম্যান্ডেট দিয়েছে। কিন্তু বিএনপি যখন আসলে অন্তর্ভুক্তিকরণের কথা বলছে, সবাইকে নিয়ে রাষ্ট্র গঠনের কথা বলছে, ঠিক একই সময়ে যদি আসলে জুলাই আন্দোলনের চেতনার সাথে প্রতারণা করার যে অভিযোগটি আসলে এনসিপি কিংবা জামায়াত ইসলামী তুলছে, সেই অভিযোগ তাহলে আসলে আপনারা খণ্ডাবেন কি করে? না, দেখুন, প্রতারণা শব্দটা খুব নিষ্ঠুর শব্দ, এটা বলার সময় এখনো আসে নাই। জুলাই আন্দোলনে তো আমরাও মাঠে ছিলাম। জুলাই আন্দোলনে জনগণের আকাঙ্ক্ষা কী ছিল সেটা আমরা জানি, বুঝছেন না? এখানে চাপিয়ে দেওয়া জুলাই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার কোনো কারণ নাই। আমরা যেগুলো রাষ্ট্রের সংস্কারের ব্যাপারে বিএনপি শুরু থেকে বলে আসছে, 31টা দাবির মানে দফা যে প্রস্তাবনার মধ্যে অনেকগুলো সংস্কারের বিষয় আছে, সেই বিষয়গুলো বিএনপি সামনে এনে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করবে এবং আমরা একটা ভারসাম্যমূলক সরকার প্রতিষ্ঠা করবে। মূল কথাটা হলো যে কোনো যেন স্বৈরাচারে জন্ম না দেয় এই সংবিধান, অথবা স্বৈরাচারে জন্ম না নিতে পারে। সেই জন্যই তো আমরা প্রত্যেকে এক কণ্ঠে আলোচনা করেছি। তো বিএনপি সে ব্যাপারে অবশ্যই একটা সতর্ক আছেন এবং সংস্কারের প্রশ্নে যা যা করা দরকার এগুলো আমাদের জানা আছে এবং বিএনপিরও জানা আছে, বিএনপি সেগুলো অবশ্যই করবে। কিন্তু শপথ না নেওয়ার মাধ্যমে আসলে কি এই বিতর্ক কিংবা এই সমালোচনাটা খানিকটা বেড়ে গেল কিনা বিএনপি? দেখুন, আমরা তো জনগণের পক্ষে আমাদেরকে রায় দিয়েছে। আমরা যখন মানে মাঠে গিয়েছি, আমরা সংসদ সদস্য পদে আমরা ভোট করেছি, ভোট চেয়েছি, আমাদেরকে সংসদ সদস্য পদে আমাদেরকে নির্বাচিত করেছে। সেখানে সংবিধান সংস্কার পরিষদ না, গণভোটের মধ্যে কিন্তু লেখা নাই যে সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে এবং সেই পরিষদের মাধ্যমেই আপনার অনেক কিছু হবে, এগুলো লেখা নাই। এটা আমি বললাম তো, বাস্তবায়ন করার জন্য যেটা দরকার সেটা বিএনপি পেয়ে গেছে। বিএনপি অ্যাবসলিউট মেজরিটি পেয়ে গেছে, এগুলো বাস্তবায়ন করতে কোনো বিএনপি কোনো সমস্যা নেই। আর গণভোটের পক্ষে আমরা তো বাস্তবায়নের সময়টাতে বিএনপি বলার চেষ্টা করছে যে বিএনপির আসলে কোনো অসুবিধা নেই, বাস্তবায়ন বিএনপিকে দিয়ে হবে। নতুন বাংলাদেশের সেই স্বপ্নটা আসলে পূরণ হবে কিনা এই আলোচনায় ফিরবো আমরা। জি25 নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আমন্ত্রণ আরেকবার জি25 নিবেদিত রাজকাহনে। ডাক্তার সাজিদুল হক রুবেল, এই যে 180 দিনের কর্ম পরিকল্পনা করেছে সরকার, সেই 180 দিনের মধ্যে সামনে বাজেটও তাদেরকে পেশ করতে হবে। আপনি অর্থনৈতিক অবস্থার কথা বলছিলেন, যেই অবস্থায় আসলে বিএনপি সরকার বাংলাদেশের হাল ধরেছে, যে পরিমাণ ঋণের বোঝা নিয়ে বাংলাদেশের হাল ধরতে হয়েছে বিএনপি সরকারকে, সেই জায়গাটি থেকে আসলে এটি কতখানি সম্ভব হবে বলে মনে করেন? এটা অনেক কঠিন, কিন্তু একেবারে অসম্ভব সেটা আমরা বিশ্বাস করি না। প্রথমত যে বিষয়টাকে তাকে হাল ধরতে হবে, এইখানে কতগুলো ফাঁক আর ফোকর আছে, সেই ফাঁক ফোকরগুলো তিনি কতটা সাহসের সাথে বন্ধ করতে পারবেন সেটার উপর নির্ভর করে। আসলে আমার দেশের এই মুহূর্তে বড় বিষয়টা হচ্ছে যে এই অর্থনৈতিক অবস্থাটা খারাপ কেন। যদি খুব সহজ বাংলায় দেখি এবং সহজ বিষয়গুলো খেয়াল করি, তাহলে একটা ব্যাপার হচ্ছে যে এখানে হলো বিনিয়োগের জায়গাটা কমে এসছে। তাহলে ওই জায়গাটা তাকে ধরতে হবে, বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করতে হবে। বিনিয়োগ বান্ধব পরিবেশ করতে হলেও যে উনি আইনের শাসনের কথাটা বলতেছে, হয়তো বক্তৃতায় বলতেছে, কিন্তু এটাকে মিন করতে হবে এবং এটা ইমপ্লিমেন্ট করতে হবে। বিগত সময়কালে যে ঝামেলাটা আমরা পড়ে গেছি, যে এমন একটা অস্থিতিশীল অবস্থা বা ওই যে মব নামে যে শব্দটি, এটার এমন একটা যথেচ্ছাচার প্রয়োগ দেখেছি আমরা, যে কারণে হচ্ছে গিয়ে হয়তো বাংলাদেশকে বিনিয়োগকারীরা হচ্ছে গিয়ে এখানে বিনিয়োগ করার ক্ষেত্রে তারা স্বস্তি বোধ করছে না। আমার সেই স্বস্তির জায়গাটাকে ফিরে নিয়ে আসার প্রথম সিগন্যালটা দিতে হবে। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন অন্তর্বর্তী সরকারের যে চুক্তিগুলো রয়েছে সেগুলোকে খতিয়ে দেখা, আর এই চুক্তিগুলো হচ্ছে গিয়ে মারাত্মক ব্যাপার। আমরা বলি অন্তর্বর্তীকালীন সরকার এই জুলাই সংস্কারের বা জুলাই সনদের প্রতি যতটা তারা ডেডিকেটেড ছিল, তা যতটা বিচারের প্রতি ডেডিকেট, তার চেয়ে সবচেয়ে বেশি ডেডিকেট
এবং সবচেয়ে ইফিশিয়েন্টলি তারা কাজ করেছে সেটা কি, সেই কাজটা করেছেন তারা হচ্ছে আপনার এই চুক্তি করার ক্ষেত্রে আর কি। এখন সেই চুক্তিটা করায় তারা চলে গেলেন আর কি, চুক্তি ঝুলাই দিয়ে তারা ঘাড়ে চলে গেলেন। তারা চলে যাওয়ার পর এখন এই চুক্তিগুলোকে তো ডিল করতে হবে আছে আমাদের বর্তমান এই সরকারকে। এই সরকার এখন এই চুক্তিগুলোকে কিভাবে ডিল করবে এটা খুব দেখার বিষয়, খুবই গুরুত্বভাবে দেখার বিষয়। বিশেষ করে বন্দরের যে চুক্তিগুলো তারা করেছেন এবং সেই চুক্তি করবার ক্ষেত্রে আমরা দেখেছি হচ্ছে যে জামাত এনসিপি খুব সমর্থন করেছেন সে সময়, ঠিক আছে। সেখানে খুব বিরোধী দল হিসেবে তাহলে এই মুহূর্তে যারা আছেন সংসদে তাদের ভূমিকাটাও এই সরকারকে বাংলাদেশের স্বপ্ন পূরণ করতে হলে একটা গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে যেতে হবে। এখন সেই চুক্তিগুলোর ক্ষেত্রে অনেকগুলো চুক্তি হচ্ছে বাংলাদেশ বিরোধী চুক্তি। আমরা বলি বাংলাদেশপন্থী রাজনীতি করছি, কিন্তু দেখা যায় বাংলাদেশ স্বার্থ বিরোধী বাণিজ্য চুক্তি করে বসে আছে। সারওয়ার তুষার, এই যে বাংলাদেশ বিরোধী যে চুক্তিগুলো আছে সেগুলো যেমন এই সরকারের জন্য চ্যালেঞ্জ, তেমনি এবারে নির্বাচনের প্রচারণায় আমি যেটি শুরুতেও বলছিলাম সবচেয়ে বেশি আলোচিত যে বিষয়টি ছিল বিএনপি, সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড। এবং আপনারা বারবার অভিযোগ করছিলেন যে এই ফ্যামিলি কার্ডটা আসলে কিভাবে দেওয়া হবে, সেখানে স্বচ্ছতা থাকবে কিনা, জবাবদিহিতা থাকবে কিনা, দলীয় নেতাকর্মীদের বাইরে গিয়ে আদৌ ফ্যামিলি কার্ড কেউ পাবেন কিনা। আছে কিন্তু এই জায়গাগুলো নিয়ে অনেকটাই হয়তো খোলাসা করা হয়েছে। কি মনে করছেন যে আপনারা আসলে যে অভিযোগগুলো করছিলেন সেই অভিযোগগুলো থেকে এখন বেরিয়ে আসতে পারছেন কিনা? না, প্রথম কথা বাংলাদেশ বিরোধী কোন চুক্তিটা বাংলাদেশ বিরোধী এটা তো অনেক বিস্তারিত আলাপ আলোচনা এবং ফ্যাক্ট ভিত্তিক হতে হবে। আমরা পারসেপশন ভিত্তিক আলোচনা করতে পারবো না, কিংবা আমাদের এক একজনের এক এক ধরনের মতাদর্শ আছে। সেই মতাদর্শের জায়গা থেকেও আমরা অনেক সময় যেটা আমার পছন্দ না সেটাকে আমরা বাংলাদেশ বিরোধী ইত্যাদি বলি। এখন যদি আপনি বলেন যে বাংলাদেশ বিরোধী চুক্তি কিংবা অন্তর্বর্তী সরকারের অনেক চুক্তি ব্যাপারে যদি প্রশ্ন থাকে, তাহলে এই সরকারের ওই সরকারের যে উপদেষ্টা সবচেয়ে বেশি এই ধরনের চুক্তির সাথে জড়িত ছিলেন তিনি হচ্ছে নিরাপত্তা উপদেষ্টা ডক্টর ওই যে খলিলুর রহমান সাহেব। তো তিনি তো এই সরকারের শপথ নেওয়ার আগের দিন পর্যন্ত ওই সরকারের নিরাপত্তা উপদেষ্টা ছিলেন এবং বিএনপি তার পদত্যাগ চেয়েছে, খুব তীব্রভাবে চেয়েছে। বলেছে যে আপনি আমেরিকার হাতে, এভাবে বলেছেন সালাউদ্দিন ভাই তখন, আপনি একজন আমেরিকান ব্যক্তির বা বিদেশি ব্যক্তির হাতে আমাদের নিরাপত্তা তুলে দিচ্ছেন, আপনি আহাম্মক নাকি, এভাবে বলেছেন। তো তিনি কোন ম্যাজিকে এই সরকারের পররাষ্ট্রমন্ত্রী হলেন? তিনি নিরাপত্তা উপদেষ্টা থাকা অবস্থায় যে সমস্ত চুক্তি করেছেন সেগুলোকে রিভিউ করা হবে। আমরা দাবি করি যে সেগুলো রিভিউ করা উচিত। এবং কোন স্কোপে একজন টেকনোক্রেটকে, মানে টেকনোক্রেট তো আপনি রাখতে পারেন আপনার মন্ত্রণালয়ে বা ক্যাবিনেটে, কিন্তু বিএনপির সাথে লম্বা সময় ধরে জড়িত ছিল এরকম আরও অনেক লোক আছে, তাদের রেখে আপনি তাকে কেন রাখতে হয়েছে এটা আমরা জানতে চাই। এবং আপনি আসিফ মাহফুজকে নিয়ে পুরো 1.5 বছর তাদের দুজনের কারণে আমাদেরকে কিংস পার্টি একটু শুনতে হয়েছে। এই দুজন নিরপেক্ষতার স্বার্থে তফসিল ঘোষণার আগে সরকার থেকে পদত্যাগ করেছেন। আসিফ আমাদের দলে এসছেন, নির্বাচন করেন নাই। মাহফুজ সাহেব এনসিপিতে আসেনই নাই। কিন্তু এই দুজনকে নিয়ে আপনি যেভাবে ফ্রেমিং করা হয়েছে আমাদেরকে যে কিংস পার্টি, তো আসিফ যদি আজকে আপনি চিন্তা করে দেখেন, আসিফ যদি আজকে শেষ দিন পর্যন্ত অন্তর্বর্তী সরকার প্রধান থাকতেন বা অন্তর্বর্তী সরকারের অংশ থাকতেন এবং জামায়াত এবং এনসিপির এই জোট ক্ষমতায় আসতো এবং আসিফ যদি কোনো মিনিস্ট্রি পেতেন, কি তোলপাড় হয়েছে তো বাংলাদেশে। কিন্তু খলিলুর রহমান সাহেবের ব্যাপারটাকে এত সহজভাবে দেখা হচ্ছে কেন? আমি ফ্যামিলি কার্ডের জায়গায় আসার আগে কি এই প্রশ্নের উত্তরটা আমি নিতে চাই। একটা সেকেন্ড একটু শেষ করি, এটা পয়েন্টটা আমি মেক করি, শেষ করব এক লাইনে, যে তিনি শেষ দিন পর্যন্ত থাকার কারণে এই নির্বাচনে বিএনপি কোনো বেনিফিট পেয়েছে কিনা এই প্রশ্নও কিন্তু উঠছে এখন, এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর নানা কথাবার্তা আসছে, এটা মিলে দেখতে হবে। রহমানকে কেন পররাষ্ট্রমন্ত্রী বানালো বিএনপি, এবং আসলে এই তাকে পররাষ্ট্রমন্ত্রী বানানোর মধ্যে দিয়ে যে প্রশ্নটি করলেন সারওয়ার তুষার, বিএনপি কোনো বেনিফিট পেয়েছে কিনা? দেখুন, আমরা তো সংসদ সদস্যরা, আমরা যে আপনার সংসদীয় সভায় আমরা আমাদের নেতা নির্বাচন করেছি জনাব তারেক রহমানকে, আমরা ঐক্যবদ্ধভাবে এক কণ্ঠে নেতা নির্বাচন করেছি। সংসদের নিয়ম অনুযায়ী বা সংসদীয় গণতন্ত্রের নিয়ম অনুযায়ী সংসদ নেতাই তার মন্ত্রিসভা পছন্দ করেন। তিনি তার পছন্দ মন্ত্রিসভা গঠন করেছেন এবং দায়িত্ব বন্টন করেছেন। সেক্ষেত্রে জনাব খলিলুর রহমান নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। উপদেষ্টা থেকে তিনি সরাসরি আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন। নিঃসন্দেহে তিনি যোগ্যতা সম্পন্ন একজন লোক। কিন্তু ওনার এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বটিকে নিয়ে নানান সমালোচনা হচ্ছে, এবং যে সমালোচনার উত্তরগুলো আসলে বিএনপি এখন দিতে পারবে কিনা? দেখুন, সমালোচনার জন্য সমালোচনা করা এক জিনিস, আর আপনার মেধাকে স্বীকৃতি দেওয়াটা আরেক জিনিস। নিঃসন্দেহে তিনি যোগ্য হিসাবে সেখানে মন্ত্রণালয়ে স্থান পেয়েছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় তিনি যে চুক্তিগুলো করেছেন, সরকারের যদি প্রয়োজন মনে করে অনেকগুলো চুক্তি যাচাই বাছাই করতে পারে বা আবার পুনরায় দেখতে পারে, এটা দেখার মধ্যে কোনো সমস্যা নাই। আর সার্বভৌম সংসদে নিয়ে আলোচনা করতে পারে। আমাদের যে সংসদ সদস্য আছে, একটা বড় ধরনের একটা বিশাল বিরোধী দল আছেন এবং বিরোধী দলের মানে বেশ জোরালো কণ্ঠের বেশ কিছু সংসদ সদস্য আছেন, তারা নিঃসন্দেহে সংসদে কথাগুলো তুলবেন এবং তখন আমরা জবাব, সারা জাতি আমরা জবাব। সেক্ষেত্রে আপনারা কি মনে করছেন যে বিএনপি একটা লম্বা সময় পর সংসদে একটা সত্যিকার অর্থে বিরোধী দল পেয়েছে এবং সেটি আসলে বিএনপিকে যথেষ্ট চাপে রাখবে কিনা? বিরোধী দল
যদি তার যথাযথ ভূমিকা পালন করে তাহলে তো একটা সংসদীয় গণতন্ত্রের আপনার একটা সৌন্দর্যই বৃদ্ধি পায় এবং দেশ পরিচালনা করতে সরকারি দলের জন্য আরও অনেক সহজ এবং সুবিধা হয় যদি গঠনমূলক সমালোচনা করে। আমরা আশা করব যে যুক্তিসঙ্গত এবং গঠনমূলক সমালোচনা করবে এবং এই ধরনের মানে সংসদে আমরা 79-এও দেখেছি একটা ভালো বিরোধী দল ছিল, বেশ কিছু ভাগাভাগ বিরোধী দলের নেতা ছিল, সংসদ খুব প্রাণবন্ত ছিল। আমরা আশা করছি যে এই সংসদটা প্রাণবন্ত হবে এবং সংখ্যার দিক দিয়ে একটা বিএনপি বলার চেষ্টা উল্লেখযোগ্য করছে যে আপনাদের অভিযোগগুলো হয়তো সংসদে গিয়ে বললেই ভালো হবে। আমরা তো বলিনি আমরা সংসদে যাব না, এবং আমাদের তো শপথ নিয়েছে এবং আইন মেনে ইসির যে প্রজ্ঞাপন সেটা মেনে আমরা দুটো শপথ নিয়েছি এবং যেটা জুলাই সনদ বাস্তবায়ন আদেশে লেখা ছিল একই ক্লজের মধ্যে, আপনি মুদ্রার এপিট নেবেন আর ওপিট নেবেন না, এটা তো হয় না। একটা শপথ, এই যে আপনি একটু আগে বললেন না যে মন্ত্রী পরিষদ যে শপথ অনুষ্ঠান সেখানে না গিয়ে বিরোধী দলকে ভালো নজির স্থাপন করলো কিনা, তো এই রাস্তা তো সরকার দেখিয়েছে। 2/3 যার ম্যান্ডেট আছে তারা যদি একটা ভালো এক্সাম্পল সেট না করে তাহলে আপনি বিরোধী দলকে দায়ী করতে পারেন না। আপনি সংবিধান সংস্কার পরিষদের যেটা আপনার শপথ নেওয়ার কথা ছিল সেটা যদি নিতেন এবং সেখানে গিয়ে আলাপ আলোচনা হতো, কোনো সমস্যা হতো না। এবং ওখানে পরিষ্কার বলা আছে, যেটা সালাউদ্দিন ভাই আমার খুব অবাক লাগলো, উনি আইন বিষয়ে এত ভালো বোঝেন, উনি কেন এইভাবে বললেন যে কারণ এখানে কারা শপথ নেবে, শপথ কারা পড়াবে সেটা নিয়ে একটা জটিলতা আছে। কোনো জটিলতা নাই, জুলাই সনদ বাস্তবায়ন আদেশে বলা আছে যিনি এমপিদের শপথ নেওয়াবেন তিনি আপনার সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথ নেবেন, একই ব্যক্তি নিতে পারবেন, ফলে সিইসি তো এটা নেবেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই যে আপনি আইনের দোহাই দিলেন যে আইনের এটা আইনি স্কোপ নাই, তাহলে এই যে 77 জন এমপি দুটো শপথ নিল, তাহলে ইসি কি আইন লঙ্ঘন করেছেন, বেআইনি কাজ করেছেন? যদি করে থাকেন তাহলে আপনি সিইসিকে অপসারণ করেন। মানে 77 জন এমপি, তারা হোক সরকারি দলে কিংবা বিরোধী দলে সেটা দেখার বিষয় না, তারা এমপি, তারা সংসদ সদস্য, তো তারা তো দুটো শপথ নিতে পারলেন, সরকারি দল পারলো না, তাহলে কোনটা আইনি এবং কোনটা বেআইনি? দুটো তো একসাথে চলতে পারে না, হয় যে কোনো একটা কাজ ঠিক আছে। তাহলে 77 জন এমপির কাজটা যদি বেঠিক হয় তাহলে এর জন্য আপনি ইসিকে জবাবদিহির আওতায় আনতে চাই আমরা, যে আপনি কেন আপনার মানে এই যে নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণের কথা আমরা বলছি, জুলাই সনদের কথা আমরা বলছি, নতুন বাংলাদেশ পাল্টে দিব আমরা বাংলাদেশকে, সেই কথাগুলো আমরা বলছি, সেই জায়গাটিতে আসলে এই মুহূর্তে বিরোধী দলের যে ভূমিকা কিংবা সরকারি দলের যে ভূমিকা সেটি বাংলাদেশের সামনে দিনগুলোতে কতখানি কঠিন বা চ্যালেঞ্জিং হতে যাচ্ছে, ডাক্তার সাজিদুল হক রুবেল, এই প্রশ্নটি রেখে আমি একটা বিরতিতে যেতে চাই। জি25 ইস্পাত-নিবেদিত রাজকাহন থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 ইস্পাত-নিবেদিত রাজকাহন দেখছেন, ডাক্তার সাজিদুল হক রুবেল। প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম, নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি সেই স্বপ্নে অন্তর্ভুক্তির কথা আমরা বলতে শুনেছি প্রধানমন্ত্রীকে, সেই স্বপ্নের সবাইকে নিয়ে কাজ করার কথা আমরা বলতে শুনেছি। যেই বিরোধী দল আসলে আমরা দেখতে পেলাম এবারে সংসদে, সেই তাদের সাথে আসলে তাদের অন্তর্ভুক্তিটা বা তাদের সহায়তা কতখানি পেতে যাচ্ছে বিএনপি? ধন্যবাদ। এখানে যে জায়গাটা আমি ফোকাস করতে চাই সেটা হচ্ছে একজন প্রধানমন্ত্রী তো আসলে এখন আর তিনি বিএনপির প্রধানমন্ত্রী না, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই জায়গাটা তার গত দিনের যে আলোচনা ছিল, জাতির উদ্দেশ্যে যে ভাষণ ছিল, সেখানে তিনি বলার চেষ্টা করেছেন এবং সেই মেসেজটা জাতি পেয়েছে এবং এটা একটা বেশ গুরুত্বপূর্ণ এবং খুবই ইতিবাচক একটি ঘটনা। এখন এই ঘটনার পরিপ্রেক্ষিতে আগামী দিনে তাদের প্রয়োগ এবং চর্চাটা কেমন হবে সেটা প্রমাণ করবে যে এই কথাটা কথার কথা ছিল না, এটা হচ্ছে তারা ধারণও করে, ভিতর থেকে ধারণ করে কিনা সেটা প্রয়োগটা আমরা বুঝতে পারবো। এখন হচ্ছে শুধুমাত্র যদি আপনি হচ্ছে এই সংসদের ভেতরে যারা আছেন তাদেরকে আপনি হচ্ছে সাথে নিয়ে অন্তর্ভুক্তির কথা ভাবেন, তাইলে কিন্তু একটু সমস্যাই হবে। ওনার কথাটা একটু স্পষ্টভাবে আমার কাছে কানে বাজে এখনও, আমাদেরকে যারা ভোট দিয়েছেন, যারা ভোট দেন নাই, এমনকি যারা ভোট দিতে আসেনও নাই আর কি। উনি 3টি ক্যাটাগরি মানুষের কথা বলছেন, গোটা বাংলাদেশের মানুষের কথা বলেছেন এবং সেই গোটা বাংলাদেশের মানুষকেই তাকে হচ্ছে গিয়ে ধারণ করে তাদেরকে অন্তর্ভুক্তমূলক জায়গায় নিয়ে নতুন বাংলাদেশের দিকে তাকে অগ্রসর হতে হবে। এখন এই অগ্রসর হওয়ার ক্ষেত্রে একটা জিনিস দেখেন, এমন অনেকগুলো বিষয় রয়েছে যেটা করা খুব চ্যালেঞ্জিং। ধরেন হচ্ছে যে বাণিজ্য চুক্তি করেছে, সে বাণিজ্য চুক্তি থেকে যদি বেরোয় আসতে চায় আজকে তারেক রহমান, তো হলো সেইটার ক্ষেত্রে তো আমি দেখি যে বেরোয় আসতে গেলে তার বিরোধী দল কি তাকে সমর্থন করবে নাকি তাকে অসমর্থন করবে। যদিও আমি সারওয়ার তুষারের কথা শুনে আমি খুব ইন্সপায়ার্ড হয়েছি। তিনি হচ্ছে এই যে আমাদের যেটা আমাদেরও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে হঠাৎ এটা কি দেখছি, এই যে ডক্টর খলিল যাকে হচ্ছে গিয়ে বিএনপি বারংবার বলেছিলেন পদত্যাগ করানোর জন্য আসিফের সাথে, তো সেই খলিলকে হচ্ছে আবার পররাষ্ট্রমন্ত্রী করে দেওয়াটা, এটা হলো পুরো বিষয়টা একটা ভয়ঙ্কর, আমার মনে হয় যতগুলো মন্ত্রিত্ব দিয়েছেন বা যা দিয়েছেন তার মধ্যে সবচেয়ে সেন্সিটিভ বিষয় হয়েছে, যেটা হবে একসময় হয়তো বিএনপিকে এই ইস্যুতেই
একটা বড় ভোগান্তির মধ্যে পড়তে হবে, বড় ধরনের তাকে একসময় হয়তো মূল্যায়ন করতে হবে যে আমরা এই যে পররাষ্ট্রমন্ত্রী করলাম খলিলকে, এটা অন্যায় হয় না। খলিলকে কিসের জন্য, কি বিনিময়, এটা আসলে কোনো ব্যাখ্যা তারেক রহমানের কাছ থেকে পাই নাই। জানি না সেলিম ভাই কত দিবেন কিনা, বা অন্য কাউকে আমার বন্ধু বান্ধবের মধ্যেও যাদেরকে জিজ্ঞাসা করছি তারা কেউই হচ্ছে এটার স্পষ্ট কোনো উত্তর দিতে পারছেন না। তো আমরা কি এরকম একটা হাইপোথেটিক্যাল জিনিসটাকে নেব যে ওই যে চুক্তিগুলো করা হয়েছে সেই চুক্তিগুলোতে আগামী সরকার মানে নির্বাচিত সরকার যেটা আসবে বাংলাদেশে, এই অনির্বাচিত সরকার যে চুক্তি করেছে এই আমেরিকার সাথে, সেই চুক্তিটা অব্যাহত রাখবে, সেই শর্তের একটা জায়গা হচ্ছে ওই যিনি এই চুক্তিগুলোর মধ্যস্থতা করে তাকেই তারা হচ্ছে গিয়ে এই ফরেন মিনিস্ট্রির জায়গায় রাখবেন। এখন বিএনপি আসলো হোক, জামাত আসলো হোক, যেই আসুক, ঠিক আছে, তারা এই জায়গাটাই এনশিওর করতে চায় আমেরিকান জবাবদিহিতার জায়গাটা আসলে আমাদের এই মুহূর্তে শক্ত করা প্রয়োজন, এটা শক্ত করা প্রয়োজন। এবং এই জায়গায় ধরেন নিউমোরিং টার্মিনাল নিয়ে আমাদের একদম যখন সারা দেশ নির্বাচন নিয়ে ব্যস্ত, তখন কিন্তু আমাদের চট্টগ্রাম উত্তাল ছিল, বন্দরনগরী উত্তাল ছিল। এই নির্মাণ টার্মিনাল নিয়ে যে হচ্ছে বিদেশের হাতে ডিপি ওয়ার্ল্ডের কাছে দিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমার মনে হয় এইটা সহ একেবারে আদানির সাথে যে বিদ্যুৎ চুক্তি, এই সমস্ত যতগুলো চুক্তি বাংলাদেশে হয়েছে বিগত সময়, শুধু হচ্ছে গত 18 মাসে না 17 বছরে এবং বিভিন্ন সময়, সেই চুক্তিগুলো কতটা হচ্ছে বাংলাদেশ এবং গণবিরোধী কোনো চুক্তি যেন কন্টিনিউ না হয়। জায়গাটিতে আমরা এই সরকারকে আনতে পারবো কিনা, কিংবা যে 180 দিনের যে কর্মপরিকল্পনার কথা বলছেন এবং এই 180 দিনে তারা নির্বাচনী প্রচারণায় যে কথাগুলো দিয়েছিলেন, যে ওয়াদাগুলো করেছেন, প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন, সেই প্রতিশ্রুতিগুলো আসলে আমরা দেখবো কিনা। 180 দিনের প্রধান প্রায়োরিটি, আমি আবারও জোর দিয়ে বলছি, প্রধান প্রায়োরিটি হচ্ছে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে সেখানে জুলাই সনদে বাস্তবায়ন করা। অ্যাট দ্য সেম টাইম পার্লামেন্টও চলবে। এটা হচ্ছে প্রথম 180 দিনের কাজ। এর বাইরে আপনি আপনার দলীয় ইশতেহার যেটা দিয়েছেন, জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটা আপনি করবেন, সেটা করার জন্য 5 বছর পুরোটা সময় আছে এবং 180 দিন সরকার রেগুলার কাজ করবে। এর পাশাপাশি আমাদের যে রাষ্ট্র সংস্কারের যে কার্যক্রম সেটা চলবে। এটাই হচ্ছে জনগণের প্রত্যাশা। এটার ব্যাপারেই গণরায় এসেছে। বিএনপি এর বিরুদ্ধে এগিয়ে যেতে তো বিরোধী দলেরও সহায়তা প্রয়োজন। আপনারা কি সেই সহায়তা করতে চাই বলে থেকে আসলে সরকারকে বেকায়দা ফেলার চেষ্টা করছেন? নো, নট এট অল। আমরা মানে সহায়তা করতে চাই বলেই আমরা দুটো শপথ নিয়েছি, যেটা ইসির প্রজ্ঞাপনের মধ্যে পরিষ্কার বলা আছে। তারা দুটো শপথের আয়োজন করেছিল। সো ইসি তো একটা আইন মেনে একটা প্রতিষ্ঠান, তারা তো আইনের বাইরে যায় না নিশ্চয়ই। সরকার আইন ভঙ্গ করেছেন এবং তারা একটা প্রতিশ্রুতি ভঙ্গ করে একটা মানে আমি বলবো যে নেতিবাচক বার্তা দিয়েছেন। সেখান থেকে তারা দ্রুত সিদ্ধান্ত নিয়ে যদি এখনও শপথ নেওয়ার সুযোগ আছে তারা নেয়, তাহলে বাংলাদেশ আবারও যে গণতান্ত্রিক অভিযাত্রা সেখানে যাবে। এবং জবাবদিহির কথা যেটা বলছেন, অবশ্যই সরকারকে জবাবদিহিতে রাখা, এটা হচ্ছে বিরোধী দলের। আপনি যদি বলেন যে বিরোধী দল কীভাবে সরকারকে সহযোগিতা করতে পারে, সেটা হচ্ছে জবাবদিহির মধ্যে রাখা, ক্রিটিসিজমের মধ্যে রাখা, ভুল পলিসির সমালোচনা করা। এবং আজকে যেমন আমাদের সবারই প্রিয়, আমরা একসাথে অনেক টকশো করেছি, এখন সড়কমন্ত্রী হয়েছেন, তিনি যে কথাটা বলেছেন এটা কিন্তু আমাদেরকেও মনে করিয়ে দিয়েছে ওই স্পিড মানির কথা। যে একসময় আওয়ামী লীগের অর্থমন্ত্রী বলেছিলেন যে ঘুষ বলতে কিছু নেই, এগুলো হলো স্পিড মানি। তিনি বলছেন যে সমঝোতার ভিত্তিতে নিলে এটা আসলে চাঁদা বলা যাবে না, কিন্তু সমঝোতার পেছনে যে বল প্রয়োগ থাকে এটা উনি বোঝেন না, এটা আমি মনে করি না। কিন্তু এই কথাটা অহেতুক বলে তিনি কিন্তু সরকারকে বিতর্কিত করছেন। বা আমি বলবো যে এই যে যারা চাঁদা নেয় সড়কে রাস্তায়, আমরা তো দেখেছি বিভিন্ন এলাকায় এবার প্রধান ইস্যুই ছিল নির্বাচনের যে চাঁদাবাজি, এবং রাস্তায় যেখানে সেখানে যত্রতত্র দাঁড় করিয়ে এবং বিভিন্ন জায়গায় টোল নেওয়া হয় না, ওই টোলের টাকাটা ওই যারা টোলের দায়িত্ব নিয়েছে তারা নিয়ে নেয়, নিজেদের পকেটে নেয়। সেটাকে কিভাবে আপনি একটা ডিজিটালাইজ করবেন এবং কিভাবে এই যে সিস্টেম লসগুলো আছে এগুলোকে আপনি বন্ধ করবেন, এটা আপনার কাছ থেকে আমরা শুনতে চেয়েছিলাম, মানে সড়কমন্ত্রীর কাছে। কিন্তু আপনি বললেন যে এটাকে আমরা চাঁদাবাজি হিসেবে দেখব না। ঠিক আছে, যেটা আসলে আমি ইচ্ছাই নিই না। এখন মালিকরা একটা মিলেমিশে বললো যে কয়েকজন মিলে, আমরা 4 জন মিলে বললাম যে ঠিক আছে 50 টাকা করে উঠাবো বা 100 টাকা করে উঠাবো, এটাকে যদি আপনি সমঝোতা বলেন, এটা তো সমঝোতা না, এটা আপনি চাপিয়ে দিচ্ছেন ড্রাইভারদের উপরে। তো এটা আমি, রবি ভাই অত্যন্ত শিক্ষিত এবং একজন বুদ্ধিভিত্তিক মানুষ, তিনি এই ব্যাপারটা বোঝেন না, এটা না। আমি আশা করবো যে তিনি তার বক্তব্য সংশোধন করবেন এবং সংশোধন করে দ্রুততম সময়ে যে রাস্তায় যত্রতত্র, এটার মানে সরাসরি ইম্প্যাক্ট পড়ে আমার আপনার উপরে। আমরা যখন পণ্য কিনতে যাই, আমরা যখন বিভিন্ন জিনিস কিনতে যাই, তখন কিন্তু আমরা এই যে বাড়তি যে দামটা, ভাড়াটা, এই বা চাঁদাটা যে নেওয়া হচ্ছে, এটা আমরা পণ্যের উপরে। বিএনপি আসলে যেই পরিবর্তনগুলো দিয়ে শুরু করেছে তাদের সরকারি যাত্রা, সেই পরিবর্তনের ধারাগুলো আসলে দীর্ঘায়িত হোক, আমরা অন্তত সেই প্রত্যাশা করতে পারি। সেই ধারাগুলো আসলে দীর্ঘায়িত হবে নাকি? যে অভিযোগটি সারওয়ার তুষার করেছেন, যোগাযোগ মন্ত্রী যে বিষয়টি তিনি বলেছেন সেই বিষয়টি, কিংবা নাহিদ অভিযোগ করেছেন সরকারি দল সংস্কারের সঙ্গে প্রতারণা করেছে, তিনি এটিও বলেছেন সংসদে 62% ব্যবসায়ী মন্ত্রী নিজেদের স্বার্থ রক্ষা করবেন। শুধু কি তাহলে নিজেদের স্বার্থ রক্ষা করবেন নাকি দেশের স্বার্থ সবার আগে থাকবে? না, দেখেন, আমাদের তো স্লোগানটা হলো সবার আগে বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ, এই কথাটা বলেই আমরা ভোট চেয়েছি এবং দেশের স্বার্থ অবশ্যই সবার আগে থাকবে। এটা আমাদের দেশনায়ক জনাব তারেক রহমানের সরকার। সুতরাং সরকারের কাছে আমাদের
জনগণের প্রত্যাশা আকাশচুম্বী, এবং তিনিও তাই ধারণ করছেন। তিনি তো যারা ভোট দিয়েছেন তারা দেন নেই, বা আদতে যারা ভোট কেন্দ্রে যান নেই, সবাইকে নিয়ে রাষ্ট্র পরিচালনার একটা আগ্রহ প্রকাশ করেছেন, এবং আমরা সেটা তার এটাকে কথার কথা মনে করব না, এটা তিনি মিন করে বলেছেন। তো এক্ষেত্রে ধরেন সরকারের উপরে এই মুহূর্তেই একদম এতভাবে নিষ্ঠুর বা আক্রমণাত্মক না হয়ে বিরোধী দলের যারা আছেন বা বিরোধী দলের পক্ষে যারা কথা বলছেন তাদেরকে তো অবশ্যই একটা সহনশীল এবং আপনার শব্দ চয়নে অবশ্যই সঠিক হতে হবে। আর আমাদের যে যোগাযোগ মন্ত্রী বলেছেন, তিনি বলেছেন যেটা সেটা আসলে দেশের মানুষ একটু হতাশই হয়েছে বলতে গেলে, কারণ আপনার চাঁদা আর সমঝোতা বা এটা তো আসলেই সাধারণ জনগণের উপর এফেক্ট করে। মানে আমরা একজন মালিকদেরকে কেন অহেতুক তাদের সুবিধা নিতে দেবো, বা শ্রমিকদেরকে আপনার কেন অপ্রয়োজনের টাকা তুলতে বলবো, এটা তো আলটিমেটলি কিন্তু একজন আপনার গাড়ি চালকের উপর দিয়ে যায় এবং সেটা তার ভাড়ার সাথে যুক্ত হয় এবং পণ্য পরিবহনে এটার দাম বৃদ্ধি পায়। সুতরাং এই বিষয়গুলোকে আরও খেয়াল রাখতে হবে এবং কথাবার্তায় শব্দ চয়নে আমাদের সবাইকে অবশ্যই সংযত হবে এবং বাস্তবধর্মী হতে হবে। বিএনপি আসলে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল নির্বাচনের আগে, সেই প্রতিশ্রুতি এবং বিএনপির এই মুহূর্তে বাংলাদেশের এখন যে অবস্থান, সেই জায়গাটিতে দাঁড়িয়ে যে সক্ষমতা, প্রতিশ্রুতি এবং সক্ষমতার এক ধরনের টানা পড়েনে পড়তে যাচ্ছে কিনা বিএনপি? না, খুব বেশি প্রতিশ্রুতি বিএনপি দেয়নি। 31 দফা দাবির আলোকে আমরা পরবর্তীকালে এটাকে সংক্ষেপ করে 8টা দফা দাবির মধ্যে উপস্থাপন করি জনগণের সামনে। তার মধ্যে একটা হলো ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ডটা বেশ জনপ্রিয়তা পেয়েছে এবং এটা বাস্তবায়ন করা খুব বেশি অসাধ্য কিছু নয়, এবং সেটা বাস্তবায়ন করার কাজ শুরু হয়ে গেছে এবং সেটা রমজানের আগেই আপনার ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করবে। এটা তো বৃক্ষরোপণ, তারপরে আপনার সামাজিক বনায়ন, তারপর ইমাম মুয়াজ্জিন সাহেবদের পাওয়া ধর্ম উপাসনার যারা পুরোহিত আছেন তাদেরকে সরকারি কোষাগার থেকে বেতন দেওয়া, দ্রব্যমূল্যকে স্থিতিশীল রাখা, এগুলো তো আপনার সরকারের দায়িত্ব কর্তব্য, এবং সেটা করার জন্য আইন শৃঙ্খলাকে উন্নত করা, এবং সবচেয়ে চৌকস যিনি আছেন মন্ত্রিসভা, আমি মনে করি তাকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছেন, এবং যার দলের উপর কন্ট্রোল থাকবে, নেতাকর্মীদের উপর কন্ট্রোল থাকবে, যিনি সাহসী এবং দূরদর্শী, সেই সালাউদ্দিন আহমদকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। আবার সবার আগে বাংলাদেশ, যেটি আপনারা বলছেন, বলার চেষ্টা করছেন বারবার, অর্থাৎ বাংলাদেশের যখন আসলে পররাষ্ট্রনীতির দিকে তাকাবো আমরা, তখনও তো বাংলাদেশ ফার্স্ট, সেটি আমরা চিন্তা করবো। অবশ্যই আমরা তো আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব যাকে দেওয়া হয়েছে তাকে নিয়ে অনেক সমালোচনা আছেন, সেই সমালোচনাগুলো আসলে আপনারা কি? না, সমালোচনা বলতে কোন ধরনের সমালোচনা? কি উনি অর্থ আত্মসাৎ করেছেন, দেশের স্বার্থ বিরোধী কোনো কিছু করেছেন? তাই সেটা অবশ্যই দেখার জন্য তো সংসদ আছে। গত সরকারের কর্মকাণ্ডের সাথে উনি কোনো রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ড করেছেন কিনা, কর্মকাণ্ড করলে তো ইতিমধ্যে এটা সমালোচনার মধ্যে উঠতো। তিনি যে চুক্তিগুলো করেছেন সেটা অবশ্যই ভারসাম্যমূলক এবং নিঃসন্দেহে দেশের জন্য কার্যকর হবে, এবং সেটা আমরা সংসদে আলোচনা করব। আমাদেরকে তো আপনার অন্ধসেজে বসে থাকলে হবে না, আমাদেরকে প্রতিবেশী বলেন, বৃহশক্তি বলেন, সবার সাথে ভারসাম্য নিয়ে আমাদেরকে আগাতে হবে। তবে আমাদের দেশের স্বার্থ সবার আগে, এটা আমরা এই জন্য আমাদের স্লোগানটা সবার আগে বাংলাদেশ। আমরা মনে করছি এই স্লোগানের আপনার অন্তর্নিহিত অর্থ আমরা বুঝে শুনেই আমরা ধারণ করছি, এবং সেটা আমরা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। কিন্তু এই নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণের পথে ডাক্তার সাজিদুল হক রুবেল, আমরা আসলে বিরোধী দল এবং সরকারি দলকে একসাথে দেখার এক ধরনের স্বপ্ন অনেক দিন ধরে দেখছিলাম, অন্তত তারা আসলে দেশের স্বার্থে একসাথে কাজ করবেন। সেই স্বপ্ন থেকে আমরা কতখানি দূরে আছি? খুব বেশি দূরে না, আমরা খুব কাছাকাছি আছি, খালি সদিচ্ছাটা দরকার। এখন আমরা ইচ্ছা করলে রাজনীতির নানান ব্যাপার স্যাপার আছে, মারপ্যাচ আছে, আমরা এখন আইন বড় না প্রতিশ্রুতি বড়, এখন এই সরকার কি ভুল করেছে এই শপথ না করে, আর নাকি এই সিইসি যে দুটি শপথ করিয়েছে এটাই বেআইনি কিনা, এরকম অনেক প্রশ্ন আছে। সেই প্রশ্নগুলো মোকাবেলা করতে গেলে ঝামেলা হবে। তবে আরেকটি কথা বলি, পরামর্শক বলে একটা পেশা আছে, এই পরামর্শক পেশায় যেন আমাদের নতুন সরকার এবং তার আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। জি25 নিবেদিত রাজকাহন থেকে ফিরবো আগামী রবিবার রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।